পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ইস্যু এখন এসআইআর। এসআইআরকে যদি বাদ দেওয়া যায় তাহলে দুটি দলে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রচারের মূল বিষয় এসআইআর। যেন এসআইআর ছাড়া আর কোনো ইস্যু পশ্চিমবঙ্গে নেই। একের পর এক দুর্নীতি, শিক্ষক নিয়োগ নিয়ে পুরসভা, ইট, বালি, পাথর, কয়লা থেকে শুরু করে রেশন দুর্নীতি, নারদকাণ্ড, একাধিক বড় বড় ইস্যু এবং সর্বোপরি আরজি করের মতো এরকম নৃশংস ঘটনা কোথায় পিছনে চলে গেছে, সামনে এসে দাঁড়িয়েছে একমাত্র এখন এসআইআর। জানি এসআইআর যদি হয় তবেই বিজেপি জিতবে, না হলে জিততে পারবে না। এসআইআরের ওপরে নির্ভরশীল এই বিজেপি দল কি সত্যি সত্যি আদৌ জিততে চায়? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, প্রশ্নটা উঠছে এই কারণেই, কারণ বিজেপির যে কৌশল, প্রচার কৌশল, তাতে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে এসআইআর। ভোটার তালিকা নিয়ে একটা কারচুপি হয়, এটা আজকের নতুন নয়। সিপিএম আমলে এটা প্রায় একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং সিপিএমের সেই ধারা অব্যাহত রেখে তৃণমূল কংগ্রেস তারা এই কারচুপিকে ভোটে জেতার কাজে ব্যবহার করছিল, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেটাই কি সব? তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসছে তার আগে গ্রামে গঞ্জে সিপিআইএমের সাথে টক্কর দেওয়ার জন্য তাদের কর্মী সমর্থকরা তৈরি হয়েছিল। বিভিন্ন জায়গাতে রক্তারক্তি হয়েছে, রক্তক্ষয়ী লড়াই হয়েছে, মাটি কামড়ে পড়ে থেকে রাত জেগে তারা সিপিআইএমের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে এবং শেষমেশ 2011-তে একের বিরুদ্ধে এক লড়াই করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরেছে। সেই থেকে তৃণমূল কংগ্রেস যত দিন গেছে তাদের সংগঠন বাড়িয়েছে। অন্যদিকে 2019-এ 18টা লোকসভা আসন জয় করার পরে সবাই যখন ভেবেছিল যে এবার পালা বদল হবে 2021-এ, সেই সময় দেখা গেল যে বিজেপির যারা বুথভিত্তিক কর্মী সমর্থক তারা লড়াই করলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করে কার্যত বলতে গেলে ওয়াকওভার দিয়ে দিয়েছিল 2021-এ। ফল কী হয়েছিল কারোর অজানা নেই। 2024-এর লোকসভাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। প্রচুর মানুষ ওই লোকসভা নির্বাচনের পরে তারা ঘর ছাড়া হয়েছে, রক্ত ঝরেছে, হিংসা এমন একটা জায়গায় চলে গেছিল যেখানে কেন্দ্রীয় বাহিনীকে প্রায় 3 মাসের বেশি সময় এই পশ্চিমবঙ্গে মোতায়েন করতে হয়েছিল বিভিন্ন জায়গাতে, তাতেও থামানো যায়নি। এরপরে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনে কার্যত ওয়াকওভার, সুযোগও ছিল না এবং লড়াই করার কোনো পরিস্থিতিও ছিল না। তৃণমূল কংগ্রেস একাধিপত্য চালিয়ে, প্রায় বুলডেজার চালিয়ে সমস্ত পঞ্চায়েত এবং পুরসভা তারা দখল করে নেয়। একমাত্র পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী কিছুটা লড়াই করে তার নিজের জমি ধরে রেখে দিয়েছে। 2026-এ বিধানসভাতে এই ইস্যুগুলি কোথায় যেন পিছনে চলে গেছে। শীর্ষ নেতৃত্ব তারা ওপর থেকে একটু বেশি চেষ্টা করছে এবারে, যেটা মনে হচ্ছে একটা সদর্থক ভূমিকা রয়েছে, কিন্তু নিচুতলায় এই কর্মী সমর্থক যারা বুথে পাহারা দেয় বা বুথে কাজ করে, সে বুথ লেভেলে লোক কোথায়? যে এসআইআর হচ্ছে, এসআইআর শুনানিতে প্রত্যেকটি কেন্দ্রে তৃণমূলের একাধিক বিএলএ এবং তাদের সঙ্গে আরও যারা স্থানীয় নেতৃত্ব তারা সেখানে তাদেরকে সহযোগিতা করছে এবং একেবারে শকুনের মতো পাহারা দিচ্ছে কিভাবে শুনানি হচ্ছে, শুনানিতে বিন্দুমাত্র যাতে কোনো রকম গণ্ডগোল না হয়। যদি আমরা ঠিক এই জায়গা থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে তৃণমূল কংগ্রেস এখনই অন্ততপক্ষে বুথভিত্তিক যে ভোটের লড়াই, সেই লড়াইয়ে কয়েক কদম এগিয়ে গেছে। কোথায় বিজেপির বিএলএ? এখনও সামান্য কয়েকটি কেন্দ্র ছাড়া বা বুথ ছাড়া বিজেপি বিএলএদের কোথাও দেখা পাওয়া যাচ্ছে না। ভয়ে হোক, আতঙ্কে হোক বা অনিচ্ছায় হোক,
তারা কেউই সামনে আসতে চাইছে না। আর এখান থেকে বারবার শীর্ষ নেতৃত্ব তারা বলছেন যে কেন্দ্র যতই চেষ্টা করুক, বঙ্গ বিজেপি বুথ লেভেলে তাদের ক্ষমতা বাড়াক, তাদের শক্তি বাড়াক। বুথ ভিত্তিক সংগঠন এবং বুথ ভিত্তিক মিটিং বৈঠক করে স্থানীয় মানুষকে কনভিন্স করানো, এটা বুথ লেভেলে যারা কাজ করে তাদের কাজ। পশ্চিমবঙ্গের 68% ভোট গ্রামীণ, আর এই গ্রামগুলি কার্যত পঞ্চায়েত এবং পঞ্চায়েত ছাড়াও শহরতলিগুলি প্রায় 123টি যে পুরসভা, প্রত্যেকটি বলতে গেলে তৃণমূলের অধীনে। বলার অপেক্ষা রাখে না যে গ্রামে তৃণমূলের যে শক্তি, সেই শক্তিকে প্রতিহত করে সেখান থেকে ভোটের রেজাল্ট পাল্টে দেবার ক্ষমতা বিজেপির যে সংগঠন শক্তি রয়েছে সেটা সম্ভব কিনা। বিজেপি যদি চাইতো তাহলে এই বুথ ভিত্তিক সংগঠন তারা গত 5 বছরে বাড়াতে পারত। এবারে প্রচারে যে কৌশল, সে কৌশলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, শিল্প এবং কর্মসংস্থান সমস্তটাই প্রায় ভেঙে পড়েছে, নেই বললেই চলে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জিডিপি এমন জায়গায় নেমেছে যা ভারতবর্ষের শেষের দিকে থাকা কয়েকটি রাজ্যের মধ্যে রয়েছে। অথচ একটা সময় সব থেকে বেশি জিডিপি তারা পশ্চিমবঙ্গের থেকেই পেত। ন্যাশনাল ওয়াইজের থেকেও বেশি ছিল পশ্চিমবঙ্গের জিডিপি, কিন্তু এখন পশ্চিমবঙ্গের জিডিপি তলানিতে এসে ঠেকেছে। তার কারণ এখানে কোনো শিল্প নেই, কর্মসংস্থানের কোনো জায়গা নেই, শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেছে। এতগুলি ইস্যু, মেইন ইস্যু, আগামী প্রজন্ম তারা কি করবে, কোথায় পড়াশোনা করবে, তাদের কর্মসংস্থান কি হবে, তার কোনো দিশা না রাজ্য সরকার দিতে পেরেছে বা দিচ্ছে। কারণ তাদের হাতে তো নেই কোনো, তাদের হাতে কোনো এই ধরনের কোনো পরিকল্পনাই নেই। কিন্তু যে দলটি ক্ষমতায় আসার জন্য চিরিং বিড়িং করে লাফাচ্ছে, সে বিজেপিও কি দেখাতে পারছে? প্রচার মাধ্যম যদি সক্রিয় হয় বা আমরা যদি প্রচার মাধ্যমের দিকে চোখ রাখি, তাহলে দেখব তার সিংহভাগ জুড়ে এখন যে প্রচার তাতে রয়েছে হয় এসআইআর, আর নয়তো হিন্দু মুসলমান, বাংলাদেশে হিন্দু খুন, ডেমোগ্রাফিক চেঞ্জ, মুসলিমরা এই রাজ্য দখল করে নেবে, আরেকটি বাংলাদেশ হতে চলেছে। অর্থাৎ এই ধর্মভিত্তিক এবং জনসংখ্যা ভিত্তিক ভোটের কৌশল নিয়ে বিজেপি এখন ময়দানে তৃণমূলের সঙ্গে লড়াই করছে। আর এখানেই তৃণমূল সম্ভবত জিতে বসে আছে, কারণ একবারও এই দুর্নীতি নিয়ে বিজেপির কোনো নেতার মুখ থেকে শোনা যাচ্ছে না। তৃণমূলের যুবরাজ বা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলি 2-3 বছর আগেও ছিল, কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। এখানেই প্রমাদ গুনছেন তামাম বিজেপি কর্মী এবং সমর্থকরা। তারা আড়ালে আবডালে বলছে সরাসরি যে কেন্দ্র আদৌ এই বাংলা জয় করতে চাই কিনা তা নিয়ে আমরাই দোটানায় রয়েছি, আর কেউ নিজের পরিবারের বা নিজের ভবিষ্যৎ ক্ষতি করতে চায় না। ফলে প্রশ্ন উঠছে যে গতিতে বা যে শক্তি নিয়ে উড়িষ্যা, আসাম, বিহারে বিজেপির নেতৃত্ব ঝাঁপিয়েছিল, বিজেপির সংগঠন তৈরি হয়েছিল, বুথভিত্তিক সংগঠন, সেটা পশ্চিমবঙ্গে কোথায়? দিলীপ ঘোষ এতদিন পরে তাকে আবার পুনরায় এই সংগঠনে বা এই দলের সঙ্গে যুক্ত করেছেন এবং তিনি খুব একেবারে পজিটিভভাবেই এসছেন। তার অভিমান ছিল তাকে কিভাবে হারানো ছিল, তিনি ঠাড়ে ঠোড়ে সবসময় তিনি সেটা বলছেন। কিন্তু ওই পর্যন্তই। দিলীপ ঘোষের পক্ষেও এখন সম্ভব না যে রাতারাতি বুথভিত্তিক সংগঠন তৈরি করে এই দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য। কারণ যে দলে মাথার উপরে রয়েছে মমতা ব্যানার্জির মতো এরকম পোড় খাওয়া একজন লড়াকু নেত্রী, মানুষের পালস বুঝতে যার কোনো জুড়ি নেই, সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে যুদ্ধে জয় করা এত সহজ নয়, সেটা বিজেপিও জানে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে 2-3বার এসে গেছেন, আগামী কয়েকদিন পরে আবার তিনি এখানে আসছেন।
অমিত শাহ তিনি এসেছেন, এখনও ভোটের নির্ঘণ্ট এখনও ডিক্লেয়ার হয়নি। ফলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা দুজন যতবার এই রাজ্যে এসছেন সেটা কিন্তু এই বাংলাকে তারা জয় করবে সেই মনোভাব নিয়েই। দিল্লি যতই সেই চেষ্টা করুক না কেন, বঙ্গ রাজনীতির সঙ্গে যারা যুক্ত, বাংলার এই বিজেপির যে নেতারা রয়েছেন তাদের কতটুক সক্রিয়তা এটা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে। শুভেন্দু অধিকারী এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, কিন্তু তার ভাষণের মধ্যে স্রেফ এই এসআইআর আর হিন্দু মুসলমান এর মধ্যেই সীমাবদ্ধ। দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে যে কোনো কাজ হবে না সম্ভবত বিজেপিও বুঝে গেছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের কাছে দুর্নীতিটা অত্যন্ত সাধারণ একটা কাজ বলেই মনে করা হয়। কিন্তু এই প্রজন্মের যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ, যাদের হাতে কাজ নেই, পরিযায়ী শ্রমিক তারা চলে যাচ্ছেন, আশাকর্মীরা তারা মায়না পাচ্ছে না, শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর ওই বিজেপির ঝুঁঝু দেখিয়ে কতদিন তৃণমূল কংগ্রেস এই ক্ষমতা ধরে রাখতে পারবে সেই প্রশ্ন আসছে। মাঝখান থেকে যেটা আমরা হারিয়ে ফেললাম গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গ, এই স্বার্থান্বেষী রাজনীতির কারণে পিছোতে পিছোতে একেবারে তলানিতে গেছে, যা ভবিষ্যৎ অন্ধকার। নতুন কোনো আলোর দিশা না এই শাসক দল যারা বর্তমান ক্ষমতায় রয়েছে তারা দেখাতে পারছে, না আগামী দিনে যারা আসার জন্য চেষ্টা করছে তারা দেখাতে পারছেন। পশ্চিমবঙ্গের কপালে এখন ওই আষাঢ়ে মেঘ এবং অন্ধকার ছাড়া আর কিছুই না। এই দিন বদলাবে কিনা সেটা সময় বলবে, তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি এসআইআরের উপরে নির্ভরশীল এবং এসআইআর সর্বস্ব একটা রাজনীতি চলছে আগামী 2026 বিধানসভা ভোটের জন্য।